এই কনভেনশনে আমাকে আহ্বান করার জন্য ধন্যবাদ। আমার মূল বলার বিষয় যেটা ডক্টর গুণ আমাকে জানিয়েছেন সেটা হচ্ছে যে এফআইআর গুলো আছে সে এফআইআরে আমাদের যে নতুন ভারতীয় ন্যায় সংহিতা হয়েছে অর্থাৎ ইন্ডিয়ান পিনাল কোড, পুরনো এতে হলে ইন্ডিয়ান পেনাল কোড বা দণ্ড সংহিতা, কি কি ধারায় ডাক্তারবাবুদের, প্রতিবাদী ডাক্তারবাবুদের মামলা রুজু করা হয়েছে। আমাকে যেটা পাঠানো হয়েছে আপনাদের কনভেনশনের যেটা পড়া হলো তাতে 30টা মামলার কথা বলা আছে, আরও থাকতে পারে। পুলিশ অনেক সময় খবর দেয় না কার বিরুদ্ধে কত মামলা আছে, যদি সরকারের যখন মনে হবে ওকে তোলো তখন আর একটা ওই গোপন রাখা মামলা তুলে আন। ফলে আপাতত 30, কিন্তু আমার কাছে যেটা আছে ওরা পাঠিয়েছেন আমার কাছে 23টা মামলার খবর দেয়া আছে। তাতে ভবানীপুর থানায় একটা মামলা আছে, বউবাজারে 5টা মামলা আছে, তার মধ্যে একটা মামলা খুব অদ্ভুত। সবচেয়ে বেশি মামলা আছে হেয়ার স্ট্রিট থানায় 15টা, ঠাকুরপুকুরে একটা, টালিগঞ্জে একটা। বউবাজারে একটা মামলায় 64A এই ধারার কথা বলা আছে। এই ধারাটা কি ভারতীয় ন্যায় সংহিতা? বলা নেই। এটা কি ইন্ডিয়া আইটি অ্যাক্টের? বলা নেই। যদি শুধু 66 হয়, ভারতীয় ন্যায় সংহিতার ধারাটা যদি দেখেন তাহলে সাংঘাতিক। যে একজন মহিলাকে অত্যাচার করে ভেজিটেবল স্টেটে নিয়ে যাওয়া হয়েছে, পায়ে কোমাতে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তারবাবুরা যেখানে জীবন বাঁচান, ডাক্তারবাবু নাকি কোনো মহিলাকে কোমাতে নিয়ে গেছে। সেই 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 এফআইআরটার কোনো অর্থ নেই। পুরোটা না পড়লে, পুরো এফআইআরটা না দেখলে বলা সম্ভব নয় কি আছে কি নেই। সেখানে হচ্ছে আমাদের অভিজ্ঞতা, ভারতীয় আছেন সকলের অভিজ্ঞতা একই। পুলিশ নামগুলোর পাশে 10টা নাম হোক, 5টা নাম হোক, 15টা নাম হোক, যাই নাম থাক, তারপর অ্যান্ড আদার্স লিখে রাখে। অ্যান্ড আদার্স হচ্ছে সবসময় হাতিয়ার, যে এই 15 জন, তারপর আর কেউ করছে, ওকে তুলে আন, ওকে তুলে আন, ওকে তুলে আন, অ্যান্ড আদার্সের মধ্যে ঢুকিয়ে দেয়। পুরো এফআইআরটা আমি যেটা পাইনি, বলতে পারবো না ওইটা আদার্সটা আছে কিনা, থাকাটা স্বাভাবিক প্র্যাকটিসের মধ্যে পুলিশ রাখে। এফআইআরে আছে গ্রুপ অ্যাকশন হয়েছে, যা আপনারা করেছেন যৌথভাবে করেছেন। পুরনো ধারায় ছিল 34, নতুনে আছে 3, 3-এর 5, 3-এর 6। তারপরে আছে ফাইন দিতে হবে, যদি ফাইনের লায়াবিলিটি, পানিশমেন্ট ইত্যাদি পুরনো সেকশনে 64-65 ছিল, নতুনে আছে 8। তারপর গুলো হচ্ছে সাজা। আপনারা জানেন ক্লাসিফিকেশন অফেন্স হয়, অপরাধের বর্গীকরণ হয়, তারপর আমি সেই অপরাধে যেটা প্রমাণিত হবে তার জন্য একটা শাস্তির কথা বলা থাকে, তারপর সেটা বেলেবল বা জামিন অজামিন কিনা, কগনাইজেবল অফেন্স না নন কগনাইজেবল অফেন্স, মানে হচ্ছে পুলিশ আমাকে বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারে কিনা, কগনাইজেবল অফেন্স। পুলিশ যদি আমাকে বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করতে না পারে, ম্যাজিস্ট্রেটের থেকে ওয়ারেন্ট নিয়ে আমায় অ্যারেস্ট করতে পারে, তাহলে নন কগনাইজেবল অফেন্স। জামিন পাবো কি পাবো না, তারপর কোন কোর্টে মামলাটা হবে, এই হচ্ছে বর্গীকরণ। দেখুন আপনাদের কেস দেখুন, যে কটা আমি মামলা দেখেছি 23টার মধ্যে ওই 66টা আমি বাদ দিচ্ছি, ওটা বুঝতে পারিনি। 22টা মামলার মধ্যে একটা মাত্র মামলা, মানে একটা সেকশন, একটা সেকশন নন কগনাইজেবল, অর্থাৎ ওয়ারেন্ট ছাড়া পুলিশ আপনাকে থানায় ডাকতে পারবে না বা গ্রেপ্তার করতে পারবে না। সেটা তো অদ্ভুত ধারা। সেটা হচ্ছে 280 ইন্ডিয়ান পেনাল কোডের। পুরোনোটায় ওটা 278 ছিল, নতুনটায় 280। মেকিং অ্যাটমসফিয়ার নক্সাস টু হেলথ, তার মানে আপনারা একটা আন্দোলন করছেন, আশেপাশে অঞ্চলকে দূষিত করে দিচ্ছেন।
এই সেকশন একমাত্র ওয়ারেন্ট নিয়ে গ্রেপ্তার করতে হবে, এই সেকশনে যদি কাউকে গ্রেপ্তার করতে হয়। এটা ছাড়া বাকি সবই হচ্ছে উইদাউট ওয়ারেন্ট আপনাকে গ্রেপ্তার করতে পারে। 126-এ আছে, পুরনো হচ্ছে 341। কোন লোককে আপনারা রংফুলি আটক করে রেখেছিলেন, তার জন্য 1 মাসের সাজা, 5,000 টাকা ফাইন, অথবা দুটোই জামিনযোগ্য। 132 নম্বরে আছে, আপনারা পাবলিক সার্ভেন্টকে কোনো কাজ করতে দেননি, সরকারি কর্মচারী অর্থাৎ পুলিশকে আপনারা করতে দেননি, পুরনো পেনাল করে 353, সাজা 2 বছরের এবং ফাইন অথবা দুটোই। 74 নম্বর হচ্ছে, এইটা আপনারা বলতে পারবেন এটা পুরোটাই বানানো, আমি পরে আপনাদের কনভেনশনের প্রস্তাবে 2-3টে দাবি যোগ করার কথা বলবো। 74 আছে, ওটা পুরনো পেনাল কোডে 354, অ্যাসল্ট অর ইউজ অফ ক্রিমিনাল ফোর্স টু ওম্যান উইথ ইনটেন্ট। কোনো মহিলাকে আপনারা আঘাত করেছেন গায়ের জোর বল প্রয়োগ করে, এটা 1 বছরের সাজা, 5 বছর পর্যন্ত সাজা হতে পারে। এটা পুরাতন 376 নম্বর ইন্ডিয়ান পেনাল কোড। 189, 189-1, 189-3, 189-2, 189-3, এই 189, 1, 2, 3, এটা পুরনো ক্রিমিনাল প্রসিডিওর, সরি ইন্ডিয়ান পেনাল কোডের আনলফুল অ্যাসেম্বলি, বেআইনি সমাবেশ, সেটাই একেবারে হুবুটুকে, নাম্বারিংটা খালি বদলে গেছে, সব সাজা এক। সাজাগুলো হচ্ছে যে ওই 6 মাস, যদি খুব আঘাত করেন মিছিলে, আনলফুল হবার পরও মিছিলে গিয়ে আপনি খুব অস্ত্রশস্ত্র নিয়ে কাউকে আক্রমণ করছেন, তাহলে এটা মারাত্মক, সেটা আপনাদের দায়নি। তারপরে সরকারি আদেশকে অমান্য করেছেন আপনারা, 223, পুরনোতে 188। আর একটা খুব অদ্ভুত ধারায় আপনাদের মামলা দিয়েছে, সেটা আপনারা বলতে পারবেন যারা আন্দোলনে সবসময় আছেন। 205 নম্বর পুরনো ইন্ডিয়ান পেনাল কোডে 171, আপনারা অন্যদের ইউনিফর্ম পরে, অন্যদের কোনো ইউনিফর্ম পরে বা সেটা কেড়ে নিয়ে তারপরে আপনারা বদ উদ্দেশ্যে কিছু করেছেন, এই একটা সেকশন আছে। আপনারা পুলিশের ইউনিফর্ম হয় পড়েছেন, নয় কোনো ইউনিফর্ম পড়েছেন, পরে বদ উদ্দেশ্যে পুলিশকে আক্রমণ করেছেন বা সরকারকে আক্রমণ করেছেন, এই হচ্ছে মূল। আমার নিবেদন, আমরা যখন করেছি মিটিং মিছিলের কোনো অনুমতি নিতে হয় কিনা, আমি একটা মিটিং মিছিল করব, আগে থেকে আমার অনুমতি নিতে হবে? পুলিশ বলছে হ্যাঁ 1861 সালের পুলিশ অ্যাক্ট অনুসারে নিতে হবে। আমি আপনাদের 1861 সালের পুলিশ অ্যাক্টের একটা লাইন খালি পড়ে শোনাচ্ছি। এটা যে কলকাতা পুলিশ রেগুলেশনের বই। এমনিতেই সংবিধানে আমরা প্রশ্ন তুলতেই পারি, 13 নম্বর অনুচ্ছেদ অনুসারে ব্রিটিশ আমলে যে রচিত আইনগুলোর সাথে ভারতের সংবিধানের স্পিরিটের কোনো মিল নেই, সুপ্রযোজ্য নয়, সংহতিমূলক নয়, সাযুজ্যপূর্ণ নয়, বাদ যাবে। যদি আমাদের মত প্রকাশের স্বাধীনতা সংবিধানে 19 নম্বর অনুচ্ছেদে থাকে, তাহলে মিটিং মিছিল সংগঠন করার অধিকার আমার সাংবিধানিক মৌলিক অধিকার। সেখানে একটা কনস্টেবল, একটা হায়ার সেকেন্ডারি পাস করা অথবা বিএ পাস করা কোনো ঘুষ খেয়ে চাকরি পাওয়া ওসি আমার মিছিল আটকে দেবেন, তারপর বলবেন লাঠি মারো, এটা সংবিধানের ওপর সরাসরি আক্রমণ। এখানে বলছে পুলিশ রেগুলেশনের ব্যাখ্যায়, neither the Police Act of 1861 nor the regulation speaks of
any mandatory obligation to obtain license before any procession led an assembly formed. কোথাও বলা নেই। 1861 সালে আইন পড়ুন, কোথাও বলা নেই পুলিশ আমি মিছিল বার করব, তুমি কি আমায় অনুমতি দেবে? ডাজ নট এক্সিস্ট। তাহলে পুলিশ কি করতে পারে? লেখা আছে 61টা লেখা আছে পুলিশ বড়জোর রেগুলেট করতে পারে। আমরা যখন এপিডিআর করেছি, আমরা এটা চ্যালেঞ্জ করে পুলিশকে বলেছি কোন রকমের আপনি পারমিশন নিতে হবে, আমাকে আইন দেখান। আপনি আইনের রক্ষক, আপনি আইনের বাইরে যেতে পারেন।